নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। করছি আজকের ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনায় সব থেকে বেশি ব্যবহৃত অর্থাৎ ফ্রন্টলাইন ফাইটার এয়ারক্রাফট হিসাবে আমরা SU-30 MKI-কে সাধারণত বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সুখোই 30 এটি প্রায় তার 20 থেকে 22 বছর তার সময়কাল পেরিয়ে গেছে, অতএব এটি কিন্তু আর এখন ঠিক 4th জেনারেশনের ফাইটার এয়ারক্রাফট, কিন্তু এটিকে 4.5 জেনারেশনের ফাইটার এয়ারক্রাফট বলা যাচ্ছে না। আর মডার্ন যে আধুনিক যুদ্ধের প্লেনগুলো আছে, যেরকম রাফেল, ইউরোফাইটার, টাইফুন, গ্রিপেন, এগুলোর সাথে পাল্লা দিতে গেলে সুখোই 30কে একটা ম্যাসিভ আপগ্রেডেশনের দরকার। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে SU-30 MKI এর যেটা কিনা আমরা বলে থাকি, যেটার এই আধুনিক যে ওয়ারফেয়ারে, মডার্ন ওয়ারফেয়ারে যেটা সব থেকে সমস্যা সেটা হচ্ছে এর আকার। এর RCS ভ্যালুটা এতটাই বেশি যে দূর থেকে এই যুদ্ধের প্লেনকে খুব সহজেই কিন্তু ট্র্যাক করে নেওয়া যায়। অতএব ট্র্যাক যদি একবার করে নেওয়া যায় তবে এই যুদ্ধের প্লেনেরকে টার্গেট করা খুব সহজ হয়ে যায়। এখন এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, DRDO এবং ভারতের সায়েন্টিস্টরা এই SU-30 MKI প্রায় আমরা 300-র কাছাকাছি এই যুদ্ধের প্লেন ব্যবহার করি এবং এটিকে আরও আগামী 20 থেকে 25 বছর, কেউ কেউ বলছে আগামী 30 বছর এই যুদ্ধের প্লেনকে আমরা ব্যবহার করবো। কারণ এই যে 300খানা মতন যুদ্ধের প্লেনকে একেবারে ফেজ আউট করে দেওয়া, এটা কিন্তু সম্ভব না। আর একে এই ফেজ আউট করে দেওয়ার পর এর রিপ্লেসমেন্ট আস্তে আস্তে প্রায় 10 থেকে 15 বছর সময় লাগবে। তো যেটা আসল ব্যাপার সেটি হচ্ছে এই SU-30 MKI এর এই যে সমস্যা, RCS বেশি বা বড় ফাইটার এয়ারক্রাফট, এটার সমস্যা বহুলাংশেই মিটিয়ে দিয়েছে ভারতের DRDO। তার কারণ হচ্ছে তারা এই মুহূর্তে যা খবর আসছে তাতে যে AES এর রেডার SU-30 MKI এর জন্য তৈরি করার কথা চলছিল, সেটার কাজ প্রায় অন্তিম পর্যায়ে চলে এসছে। আর এই AES এর রেডারকে বলা হচ্ছে বিরূপাক্ষ রেডার। এই রেডারের যেটা বিশেষত হচ্ছে, আপনারা জানেন যে SU-30 MKI এর যে সামনে যে রেডার ব্যবহার করা হয় সেটা মূলত PESA রেডার। আর এই PESA রেডার বিশ্বের সব থেকে ভারী PESA রেডার কিন্তু SU-30 MKI এর মধ্যে ইনস্টল করা হয়েছে, যার ওজন প্রায় 700 কেজির কাছাকাছি। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এত ভারী রেডার SU-30 MKI এর সামনে বসাতে SU-30 MKI এর তারপরে তার যে ফ্লেক্সিবিলিটি বা তার আকাশে যে ডমিনেন্স করার যে ক্ষমতা, সেটা বহুলাংশেই হ্রাস পেয়ে যায়, যেহেতু তার সামনের যে রেডারের পোর্শন সেটা কিন্তু প্রচণ্ড ভারী। এখন এখানেই DRDO যে খেলাটা ঘুরিয়ে দিয়েছে সেটি হচ্ছে তারা একটি রেডার তৈরি করেছে, AES রেডার, যার ওজন এই যে PESA রেডার আছে তার থেকে তো হাফ। এবং শুধু তাই নয়, যে এই SU-30 MKI এর যে রেডার সেটি কিন্তু প্রায় 350 কিলোমিটার দূর থেকে শত্রুর যে কোনো যুদ্ধের প্লেনকে কিন্তু আকাশেই ট্র্যাক করে নিতে পারবে। ফলে আপনারা বুঝতেই পারছেন যে SU-30 এত বড় RCS থাকা সত্ত্বেও SU-30 কিন্তু দূর থেকে একটি যুদ্ধের প্লেনকে ট্র্যাক করে নিতে পারবে, কিন্তু সেই যুদ্ধের প্লেন SU-30কে ট্র্যাক করতে পারবে না। অতএব এই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ভারতীয় DRDO এবং বৈজ্ঞানিকদের ক্ষেত্রে। আর যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে এটি কিন্তু গ্যালিয়াম নাইট্রেট দিয়ে তৈরি। আর এই গ্যালিয়াম নাইট্রেট তৈরি হওয়ার সাথে সাথে এর যে ওজন হাফেরও কমে যাবে, অর্থাৎ এটি প্রায় 300 থেকে 350 কিলোর মতন ওজনে নেমে আসবে। এবং এই যে ট্র্যাকিং পাওয়ার, সেই ট্র্যাকিং পাওয়ার বহুলাংশে বেড়ে যাবে। সব থেকে বড় ব্যাপার যে SU-30 MKI এর ক্ষেত্রে যে রেডারের যে পরিমাণ পাওয়ার দরকার, অর্থাৎ যে আপনারা জানেন যে SU-30 MKI যে AL-31 যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেই ইঞ্জিনটি বহু পুরনো হয়ে গেছে, ফলে তার পাওয়ার কনজামশনের ক্ষমতাও কম। কিন্তু এই গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম নাইট্রেটের যে রেডার, সেই রেডারে এর যে পাওয়ার নেওয়ার ক্ষমতা সেটা বহুলাংশে কমে যাবে। ফলে SU-30 MKI এর একদিকে যেরকম ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, দ্বিতীয় কথা হচ্ছে SU-30 MKI দূর থেকে যে কোনো যুদ্ধের প্লেনকে তাকে ট্র্যাক করার আগে SU-30 কিন্তু তাকে ট্র্যাক করে নিতে পারবে। আর সর্বোপরি যেটা হচ্ছে যে গ্যালিয়াম নাইট্রেট যে তার মধ্যে যে AES রেডারটা ইনস্টল করা হয়েছে, এতে প্লেন অনেক হালকা হয়ে যাবে এবং তার যে আকাশে যে এয়ার সুপিরিয়রিটি সেটা বহুলাংশে বৃদ্ধি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।